অনেক সময় রাজনীতির আসল খেলাটা বড় বড় রাজ্যে না একটা ছোট্ট আসনে বোঝা যায়। ত্রিপুরার বনমালীপুর ঠিক তেমনই একটা জায়গা। আজ আমরা কোনো রাজ্যের ভোটের বিশ্লেষণ করব না, বরং একটা আসনের ব্যবচ্ছেদ করব, যেটা একটা রাজনৈতিক ভূমিকম্পের চেয়ে কিছু কম ছিল না। আমাদের এই আলোচনা কিন্তু সম্পূর্ণ ডেটা নির্ভর আর নিরপেক্ষ। আমাদের লক্ষ্য কোনো ব্যক্তি বা দলকে বিচার করা নয়, বরং সেই সিস্টেমটাকে বোঝা যা এই ধরনের বিরাট পরিবর্তন নিয়ে আসে। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। সালটা ছিল ২০২৩, ত্রিপুরার বিধানসভা নির্বাচন। যখন সবাই বড় বড় সমীকরণ নিয়ে ব্যস্ত, তখন রাজ্যের রাজধানী আগরতলার একেবারে বুকের ওপর থাকা একটা আসন, বনমালীপুর, এমন একটা রায় দিল যা সব হিসেব নিকেশকেই এক প্রকার ওলটপালট করে দেয়। চলুন প্রথমে সেই অবাক করা ফলাফলটার দিকেই তাকানো যাক। মাত্র ১,৩৬৯। হ্যাঁ, এটাই ছিল জয় আর হারের মধ্যে ভোটের ফারাক। ভাবতে পারছেন, একটা গোটা নির্বাচনের ভাগ্য ঝুলেছিল মাত্র এই কটা ভোটের ওপর। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে গণতন্ত্রে প্রত্যেকটা ভোট আসলে কতটা মূল্যবান, যাকে বলে একেবারে ফোটো ফিনিশ। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি এর পারফরমেন্সটা দেখুন। যে দলটা ২০১৮-তে প্রায় ছিলই না, মাত্র ২% ভোট পেয়েছিল, তারাই ৫ বছরের মাথায় প্রায় অর্ধেক ভোট পেয়ে জিতে গেল। এটা কোনো সাধারণ কামব্যাক নয়, এটা প্রায় অবিশ্বাস্য একটা প্রত্যাবর্তন। তো প্রশ্নটা এখানেই উঠছে, কি এমন হলো যে মাত্র ৫ বছরে পুরো ছবিটাই এভাবে পাল্টে গেল? কোন অদৃশ্য স্রোত কাজ করছিল এর পেছনে? আজকের এই আলোচনায় আমরা এই রাজনৈতিক রহস্যের জট খোলারই চেষ্টা করব। শুধু সংখ্যা দিয়ে তো আর পুরোটা বোঝা যায় না, তাই না? আসল গল্পটা তো লুকিয়ে থাকে মানুষের মধ্যে, তাদের রোজকার জীবনে। তো চলুন এবার একটু বনমালীপুরের সাধারণ মানুষের মনের কথাটা বোঝার চেষ্টা করি। বনমালীপুর হল ত্রিপুরার রাজধানী আগরতলার একেবারে কেন্দ্রস্থল। মানে এটা একটা পুরোপুরি শহরে এলাকা, আর এখানকার ভোটাররা বেশিরভাগই বাঙালি, শিক্ষিত এবং রাজনৈতিক খবরাখবর খুব ভালো রাখেন। তাই স্বাভাবিকভাবেই এখানকার মানুষের ভাবনা চিন্তা বা দাবি দেওয়া রাজ্যের অন্য অনেক জায়গার থেকে একটু আলাদা। ডেটা আর পরিসংখ্যানের আগে আসুন একটা খুব সাধারণ কথা শুনি, যা হয়তো ওখানকার অনেকেরই মনের কথা। ছেলে মেয়েদের জন্য একটা চাকরি আর দুবেলা খাওয়ার জন্য জিনিসের দামটা যেন ঠিক থাকে। এই দুটো সহজ চাওয়ার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বনমালীপুরের মানুষের আসল উদ্বেগ। এই যে সাধারণ চাওয়া পাওয়া, এর মধ্যেই তো লুকিয়ে আছে আসল সমস্যাগুলো। যেমন ধরুন, ১. অর্থনৈতিক চাপ, বিশেষ করে যুবকদের। চাকরি নেই আর জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ২. পরিকাঠামোর হাল, রাস্তাঘাট, ড্রেনেজ, এগুলোর অবস্থা ভালো না। ৩. সরকারি পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে পৌরসভা, কাজ ঠিকমতো হচ্ছে না। আর সবশেষে ৪. স্থানীয় উন্নয়নের কাজে স্বচ্ছতার অভাব। আর দেখুন, এই সমস্যাগুলো যখন মানুষের রোজকার জীবনকে প্রভাবিত করে, তখন তো তার একটা প্রভাব ভোটে পড়বেই। কারণ আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে একটা মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে। আর একটা ভালো গণতন্ত্রের পরিচয় হল এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি এবং দায়িত্বের সাথে কথা বলা। এখনকার এই পরিবর্তনটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। কারণ বনমালীপুর এমন একটা জায়গা যা কোনোদিনও কোনো একটা দলের গড় ছিল না। এখানকার ভোটারদের আনুগত্য বারবার বদলেছে। দেখুন, 1993 থেকে 2013 পর্যন্ত একটানা কংগ্রেস। তারপর 2018-এ একটা বড় সড় পরিবর্তন, জিতল বিজেপি। কিন্তু সেই হাওয়া টিকল মাত্র ৫ বছর। 2023-তে আসনটা আবার ফিরে গেল কংগ্রেসের কাছে। একেই বলে সুইং সিট, মানে যে আসনের মন বোঝা বেশ কঠিন। এই টেবিলটা দেখুন, আরও দুটো ইন্টারেস্টিং জিনিস চোখে পড়বে। প্রথমত, জয়ের মার্জিন। 2018-তে বিজেপি যত বড় ব্যবধানে জিতেছিল, 2023-এ সেই ব্যবধানটা কমে মাত্র 4% এসে দাঁড়িয়েছে। আর দ্বিতীয়ত, প্রত্যেকটা নির্বাচনী যে দল হেরেছে সেও কিন্তু বেশ ভালো ভোট পেয়েছে। মানে লড়াইটা এখানে সবসময় খুব হাড্ডাহাড্ডি হয়েছে। এবার আসল জায়গায় আসা যাক। 2023-এর এই যে এত বড় ওলট পালট, এর কারণটা কি? চলুন এবার সংখ্যাগুলোকে একটু ব্যবচ্ছেদ করে দেখি ঠিক কি ঘটেছিল। 2023-এর ভোটের গল্পের আসল মোড়টা ছিল এটাই। 2018-তে
সিপিআইএম প্রায় ৩৪.৫% ভোট পেয়েছিল, তাই না? কিন্তু ২০২৩-এ তারা কোনো প্রার্থীই দিল না। ভাবুন একবার, প্রায় ১/৩ ভোট হঠাৎ করে অভিভাবকহীন হয়ে পড়ল। এই ভোটগুলো কে পাবে তার উপরেই তো সবটা নির্ভর করছিল। বামফ্রন্ট না থাকায় লড়াইটা সরাসরি হয়ে গেল দুই শিবিরে, একদিকে বিজেপি আর তাদের বিরুদ্ধে কংগ্রেস। আর এই সুযোগটা কংগ্রেস খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। তারা বিজেপি বিরোধী প্রায় সমস্ত ভোটকে নিজেদের দিকে টেনে আনতে পেরেছিল। তাহলে কংগ্রেসের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ফর্মুলাটা কি ছিল? খুব সহজ। ১. সিপিআইএমের ছেড়ে যাওয়া পুরো ভোট ব্যাংকটা তাদের দিকে চলে আসা, আর ২. সরকারের ওপর মানুষের যে ক্ষোভ বা অ্যান্টি ইনকামবেন্সি ছিল সেটাকে কাজে লাগানো। এই দুটো জিনিস মিলেই কংগ্রেসের জয়ের রাস্তাটা তৈরি করে দেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা যা হয়ে গেছে তা নিয়ে কথা বললাম, কিন্তু এ থেকে ভবিষ্যতের জন্য কি শেখার আছে? বনমালীপুরের মতো জায়গায় যদি মানুষের আস্থা জিততে হয়, তাহলে কোন পথে এগোতে হবে? এর জন্য একটা ৪ দফা কৌশলের কথা ভাবা যেতে পারে। ১ নম্বর, একেবারে তৃণমূল স্তরে গিয়ে মানুষের সাথে মেশা, শুধু ভোটের আগে নয়, সারা বছর। ২ নম্বর, এমন একটা লক্ষ্য ঠিক করা যেখানে আদর্শের পাশাপাশি চাকরি, ভালো রাস্তা, ভালো পরিষেবার মতো বাস্তব বিষয়গুলো থাকবে। ৩ নম্বর, এমন একজনকে প্রার্থী করা যার ভাবমূর্তি পরিষ্কার এবং এলাকার মানুষ যাকে নিজেদের লোক বলে মনে করে। আর ৪ নম্বর, একটা নিখুঁত কৌশল যেখানে বাড়ি বাড়ি প্রচারের সাথে সাথে ডিজিটাল মাধ্যমকেও ঠিকভাবে ব্যবহার করা হবে। তবে হ্যাঁ, এই ডিজিটাল প্রচারের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা খুব জরুরি। ভারতে যে ডেটা সুরক্ষা আইন আছে সেটাকে সম্মান করতে হবে। মানে, কোনো ভোটারের ব্যক্তিগত তথ্য ব্যবহার করার আগে অবশ্যই তার অনুমতি নিতে হবে। এটা শুধু আইন নয়, এটা একটা নৈতিক দায়িত্বও বটে। বনমালীপুরের এই একটা আসনের ফলাফল, এটা কিন্তু শুধু একটা আসনের গল্প নয়। এটা আসলে আজকের ভারতের গণতন্ত্রের জন্য একটা বড় শিক্ষা, নেতাদের জন্য একটা বড় বার্তা। আমাদের পুরো আলোচনার সারমর্মটা হলো এই কথাটা: একটা সচেতন শহরে নির্বাচনী এলাকায় দলের প্রতি আনুগত্য কেউ জন্মসূত্রে পায় না, সেটা অর্জন করতে হয়। প্রত্যেকটা নির্বাচনে ভালো কাজ আর দায়িত্বশীল শাসন দিয়ে অর্জন করতে হয়। সোজা কথায়, আজকের ভোটাররা আর শুধু দলের নাম দেখে ভোট দেয় না, তারা কাজের হিসাব চায়, পারফরম্যান্সের শেষ কথা। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে কল করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য